এর আগের ব্লগে বলেইছিলাম দিল্লিতে এসে ১৫ ঘন্টা ওয়েটিং আছে। তো এই ১৫ ঘন্টা ওয়েটিং টাইমকে দিল্লি ঘোরার প্ল্যান করেছিলাম। দিল্লির এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এসে আমাদের ট্রাভেল এজেন্সি বুক করা ছিল, তারাই আমাদের রিসিভ করে গাড়িতে বসায়। আমরা দেশে আসার আগেই ট্রাভেল এজেন্সির প্যাকেজ থেকে ১২ ঘন্টা দিল্লি ঘোরার প্যাকেজ সিলেক্ট করি। এই যে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদের গন্তব্যর পথে যাওয়া শুরু করি। আসলে আমার আগ্রা ঘোরার ইচ্ছে ছিল, কিন্তু আগ্রাটা যেহেতু যাতায়াতে ৬ ঘন্টা টাইম ওখানেই চলে যাবে, তো সেই কারণেই আর আগ্রা ঘোরার প্যাকেজটা নিলাম না। আর আমার এক ফ্রেন্ড দিল্লিতে থাকে, সেও বলেছিল যে বাচ্চা নিয়ে এত দূর ট্রাভেল করাটা খুব মুশকিল। তো সেই কারণেই এই ট্রাভেলের এজেন্সির 1 দিনে দিল্লি সাইট সিইং ঘোরার যে প্যাকেজটি ছিল সেটাই নিয়েছিলাম। সেই প্যাকেজটি সিলেক্ট করেছিলাম। তো সেই কারণেই সকাল সকাল এয়ারপোর্ট থেকে ড্রেস চেঞ্জ করে কিছু খাওয়া দাওয়া সেরে নিয়ে তাদের গাড়ি করে বেরিয়ে পড়লাম। কারণ তাদের পুরো দিন ঘোরানোর প্যাকেজ আছে, আর খাওয়া দাওয়া নিজের ওপর ডিপেন্ড করছে। তো এই যে এয়ারপোর্ট থেকে বেরিয়ে মেন রোড ধরলাম। এই যে রোডগুলো দেখছো সবই হাই অ্যালার্ট রেস্ট্রিকশন জোন। এখানে কিছুটা যেতে না যেতেই সিআরপিএফ জওয়ানরা বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছে। এই যে জায়গাগুলো দেখছো সবই সরকারের আন্ডারে। এখানে সরকারি কার্যালয় ও ভবন ছাড়া কিছুই নেই। প্রথমে যে জায়গাটি দেখতে যাই সেটি হলো লক্ষ্মীনারায়ণ মন্দির। যেহেতু আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, খুব একটা ভিড় ছিল না। দেখো মন্দিরটা কি সুন্দর দেখতে। তবে সকাল সকাল অনেকেই এসেছিল পুজো দিতে। তো এখান থেকে বেরিয়ে সোজা পৌঁছে গিয়েছিলাম লালকেল্লা দেখতে। তো এখানে কিছুক্ষণ টাইম ওয়েট করে একটু ফটোশ্যুট করে নিলাম। নেওয়ার পর মন্দিরের ভেতরে প্রবেশ করিনি, কারণ অনেকটা সময় চলে যাবে প্রত্যেকটা জায়গা যদি ঢুকে ঘুরতে দেখা হয়, কারণ আমাদের একটা লিমিটেড টাইম ছিল। তো সেই কারণে মন্দিরের ভেতরটা না ঢুকে সামনে থেকেই ঘুরে কিছু ফটো তুলে বেরিয়ে গিয়েছিলাম। তো বেরিয়ে গিয়েই, কারণ লালকেল্লা আরও অনেক জায়গা ছিল যেখানে অনেকটা বেশি সময় লাগবে, ওরা প্রথমে বলেই দিয়েছিল। তো এই যে লালকেল্লা পৌঁছে এইখানে এসে চারপাশটা দেখে এক অন্যরকম অনুভূতি কাজ করছিল। তো প্রথমেই এখান থেকে টিকিট কেটে লালকেল্লা দেখা 50 টাকা করে টিকিট কেটে নিলাম। বিশাল জায়গা জুড়ে এটি অবস্থিত। আর এখানে এত সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, দেখে বেশ ভালো লাগছে। এত বছরের পুরনো বোঝাই যাচ্ছে না। তবে যেখানে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছিল সেখান থেকে রিক্সা করে 150 টাকায় মেন গেট নিয়ে যাওয়া যায়, কিন্তু হেঁটে ঘুরে দেখার অনুভূতি আলাদা। কত সুন্দর করে চারপাশটা তখন কাজ হচ্ছিল। এই যে সেই মেন জায়গাটা যেখান থেকে প্রধানমন্ত্রীর স্বাধীনতার পতাকাটা উত্তোলন করে, যেখান থেকে এগিয়ে সোজা প্রবেশ পথের দিকে গেলাম। এই যে দেখো কত সুন্দর করে এই জায়গাগুলো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। তবে সেই সময়টা এতটাই গরম লাগছিল, রোদ পুরো মাথার ওপরে, একটু কষ্ট তো হচ্ছিলই। দেখো পতাকা কি সুন্দর ঝুলছে। সেখান থেকে এগিয়ে সোজা প্রবেশ পথের দিকে গেলাম। আর সেই সময় ছিল নবরাত্রির অনুষ্ঠান, তো চারদিকেই না খুব মেলা হচ্ছিল। তো ভেতরটা বিশাল বড়, ছোট ছোট, আর ছিল ছোট ছোট দোকান ও মিউজিয়াম দুটো। একটি টিকিট কেটে দেখতে হয়, আর একটি ছিল বিনা পয়সায়। আর এতটাই গরম ছিল যে ঘোরাটা একটু কষ্টকর হচ্ছিল। এই যে দেখো ছেলেকে নিয়ে একটু ফটো তোলার সেশন চলছিল, কিন্তু ছেলে না সহজে খুব একটা ফটো তোলে না, কিন্তু এই জায়গাগুলো এতটাই সুন্দর, কিছুতেই মিস করা যাবে না। তারপর চলে এলাম গান্ধী সমাধি দেখতে। চারপাশটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, যেন জায়গায় আছে ছোট ছোট
ছোট্টবেলায় টিভিতে দেখতাম, সেই জায়গা আজকে নিজে সশরীরে দেখতে পেয়ে বেশ ভালো লাগছে। এটি ছিল সে গান্ধী সমাধি যাওয়ার পথ। চারদিকটা দেখো কত সুন্দর। এখানে প্রচুর বিদেশি দেখতে পেয়েছিলাম যারা সমাধিতে যাচ্ছিল। তো এই এরিয়াটা না বিশাল বড়। এখানে আরও অনেক ঐতিহাসিক লোকের সমাধি ছিল। তো ওই গরমে বাচ্চাকে নিয়ে পুরোটা হেঁটে যাওয়া সম্ভব ছিল না। কাছে যতগুলোই ছিল প্রত্যেকটা কমপ্লিট করেছি, কারণ এটা অনেকটা জায়গা জুড়ে। এই যে দেখো, প্রথমেই একজনের সমাধি পড়ে, আমার ঠিক নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক তারপরে এই গান্ধী সমাধি। এখান দিয়ে প্রবেশ করে কিছুটা গেলেই এত সুন্দর। আর এখানে না ছোট্ট সাউন্ড দিয়ে গান চলছিল, বৈষ্ণবে জানাবে যে গানটা আমরা শুনে থাকি সব সময়। তো ওই গানটা চালিয়ে দেওয়া হয়েছিল। আর এই যে প্রদীপটা জ্বলছিল এই জায়গাটা। তো ছোটবেলা থেকে আমরা সবসময় গান্ধী জয়ন্তীর দিন টিভিতে এই জায়গাটা দেখে থাকি। তো সেটাই। আর এখানে কন্টিনিউয়াসলি নাকি এই প্রদীপটা জ্বলতে থাকে, মানে এই আগুনটা যেটা এখানে যে জ্বলতে থাকে। তো এখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো সেশন করে, আর সবথেকে বড় জিনিস যেটা খুব ভালো লাগলো, খালি পায়ে যেতে হয়। এটাই এখানকার সবথেকে একটা ভালো জিনিস। আর এটি ছিল গান্ধী মিউজিয়াম। তো এখানটাতেও বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে, এখানে আবার একটু খাবারের দোকানও ছিল। তো সেখান থেকে কিছু খাবার খেয়ে এইবার আমরা বেরিয়ে পড়েছিলাম অক্ষরধাম মন্দিরের উদ্দেশ্যে। সেখানে যেহেতু মোবাইল অ্যালাউ নেই, তাই আর বেশি ভিডিও করতে পারিনি। কিন্তু এই যে দূর থেকে দেখো মন্দিরটা তোমাদের জন্য ভিডিও করলাম, বেশ সুন্দর লাগে দেখতে। তবে এখানে এতটাই রেস্ট্রিকশন, জলের বোতল বলো, পার্স বলো, তারপরে তোমার মোবাইল, হ্যাঁ, বেল্ট, এইসব কোনো কিছুই অ্যালাউ ছিল না। ছাতা পর্যন্ত অ্যালাউ ছিল না। তো সেখান থেকে ঘুরে আমরা ইন্ডিয়া গেটের পালা। ইন্ডিয়া গেটের ঠিক অপোজিটে অনেকটা দূরে থাকা রাষ্ট্রপতি ভবন দেখতে পাওয়া যায়। এই যে দেখো কত সুন্দর জলগুলো, সামনে প্রচুর ভিড়। ভাবলাম কি হলো, জিজ্ঞাসা করাতে জানতে পারলাম সেখানে একমাত্র খাবারের কিছু স্টল আছে যেখান থেকে মানুষ খাবার কিনে খেতে পারবে। তো খুব ভিড়। এখানে এসে দেখলাম প্রচুর লোক আছে যারা তোমাকে ফটো তুলে দেবে, সেই কারণে দাঁড়িয়েও থাকে। তো আমরা একজনেরকে ভাড়া করে ফটোও তুলেছিলাম। তো বেশ ভালোই। আসলে এইসব জায়গা তো সবসময় খুব একটা আসা হয় না, বা হবেও না। এই এসছি, আর কখনো আসতে পারি কিনা জানি না। তো ভাবলাম যে না, এসছি যখন একটু ফটো সেশন করেই যাই। তো এখানকার যে এত সুন্দর দেখো, এখানে সারাক্ষণ গার্ডসরাও আছে যেটা তোমাকে সব কিছু দেখাশোনা করছে। আর সবথেকে যেটা আমার খুব ভালো লেগেছে, ইন্ডিয়া গেটের দেখো ঠিক অপোজিটে অনেক দূরে একটা একটা নির্দিষ্ট দূরে, অতটা হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না, রাষ্ট্রপতি ভবন দেখা যাচ্ছে। আর এই দিল্লি চত্বরে এয়ারপোর্টের প্রায় কয়েক কিলোমিটারের ভেতরেই এই যত রকমের সরকারি ভবন বলো, সব কিছু এখানে কাছেই। মানে একটা জায়গার মধ্যে ঘুরে ফিরেই তুমি সব কিছু দেখতে পাবে। যারা দিল্লিতে থাকেন বা দিল্লি ঘুরেছেন তারা তো জানবেন, দিল্লি থেকে এয়ারপোর্ট যাওয়ার পথেই এগুলো দেখতে পাবেন। তো এই যে এরপরেই পার্লামেন্ট ভবন ঘুরে সোজা দেখো চারপাশটা একদম সোজা, এখানে রাষ্ট্রপতি ভবন, পার্লামেন্ট সব কিছুই এখানে একসাথেই। তো এই যে বাইরেটা দাঁড়িয়ে সুন্দর করে এগুলো দেখছিলাম, আর না ভেতরকে একটা অন্যরকম ফিল হচ্ছিল। হ্যাঁ, এই জিনিসগুলো যেগুলো আমাদের দেশে, হ্যাঁ, এক একটা গর্ব, বা আমাদের দেশের সবথেকে বৃহত্তম এই পার্লামেন্ট। তো সেই কারণেই এইগুলো দেখছিলাম, আর ইতিহাসের সব কিছুই যেন খুব সুন্দর করে মনে পড়ে আসছিল। তো এই যে পার্লামেন্ট ঘুরে সোজা এবার আমরা হাঁটা দিয়েছিলাম, এটা হলো প্রধানমন্ত্রী সংরক্ষণাগার। তো এখানেও কিছুটা সময় থাকার পর তারপর বেরিয়ে গিয়েছিলাম লোটাস টেম্পেলের উদ্দেশ্যে। তবে লোটাস টেম্পল দিল্লির মেন থেকে একটু দূরে হওয়ায় এখানে লোকবসতি দেখতে পাওয়া যায়। লোটাস টেম্পল ঘুরে আমরা না প্রায় ক্লান্তই হয়ে পড়ি। তবে এখানে এসে প্রচুর
লোকবসতি দেখা গেছিলো এবং তখন যেহেতু বললামই নবরাত্রি ছিল, মাথার চকিও ছিল। কারণ এই যে আমরা যতদূর ঘুরলাম দিল্লির এয়ারপোর্ট থেকে, সেই আশেপাশে না কোনো লোকবসতি ছিল না। পুরো জায়গাটা জুড়েই পুরো সরকারি এরিয়া। আর এই জিনিসটা দেখে খুব ভালোই লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, বলল ওরা ড্রাইভার যে, "না, এখানে কোনো লোকবসতি থাকে না। প্রায় কয়েক কিলোমিটার অবধি এগুলো পুরোটাই সরকারের আন্ডারে।" তো এই যে অবশেষে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে এয়ারপোর্টে এসে ড্রেস চেঞ্জ করে ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা আবার পরবর্তী ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই যে সেদিনটা খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম। বাচ্চা-কাচ্চারাও খুব টায়ার্ড ছিল যেহেতু খুব গরমও ছিল। তো সেই কারণে খুব একটা বেশি ভিডিও করতেও পারিনি এয়ারপোর্টের ভেতরে। তো যাই হোক, যতটুকুই করেছি তোমাদের সাথে ততটুকু শেয়ার করলাম। ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।